এই ধারাবাহিক আন্দোলন ও তার প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে বিষয়টা শুধু বেতন ভাতা বা প্রশাসনিক সুবিধার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাংলাদেশের শিক্ষাখাতের সার্বিক চিত্র এখনও নানা সংকটে জর্জরিত। প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় অধিকাংশ পর্যায়েই রয়েছে অবকাঠামোগত ঘাটতি, প্রশিক্ষিত শিক্ষক সংকট এবং শিক্ষার মানহীনতা। প্রাথমিক পর্যায়ে এখনও বহু বিদ্যালয় 2 শিফটে চলছে, যা একদিকে শিক্ষার্থীদের শেখার সময় সীমিত করে দিচ্ছে, অন্যদিকে শিক্ষক ও অবকাঠামোর উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ফলে শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের রিপোর্টগুলো দেখায় যে বাংলাদেশের শিক্ষার্থীরা গণিত ও ভাষাগত দক্ষতার দিক থেকে আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক নিচে অবস্থান করছে। উদাহরণস্বরূপ, 3য় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মৌলিক গণিত ও ভাষাগত দক্ষতা অর্জনের হার 50%-এর নিচে। এর প্রতিফলন দেখা যায় উচ্চশিক্ষায়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে মাত্র 6% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা শিক্ষার্থীদের দুর্বল প্রস্তুতি ও আগ্রহহীনতার প্রতিচ্ছবি হিসাবেই ধরা যায়। অন্যদিকে বাজেট বরাদ্দের দিক থেকে বাংলাদেশের অবস্থান দীর্ঘদিন ধরেই হতাশাজনক। 2025 সালে দেশের মোট বাজেটের 11.88% শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে, যা জিডিপির মাত্র 1.69%। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা খাতের বরাদ্দের পরিমাণ জিডিপির 2%-এরও নিচে রয়ে গেছে প্রায় 1 যুগ ধরে। সেন্টার ফর পলিসি ডায়ালগ ও ডেইলি স্টারের বিশ্লেষণ অনুযায়ী বাজেটের বড় অংশ চলে যায় প্রশাসনিক বা অপারেশনাল ব্যয়ে, যেখানে উন্নয়নমূলক খাত যেমন শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা, অবকাঠামো উন্নয়ন বা প্রযুক্তিগত বিনিয়োগে ব্যয় তুলনামূলকভাবে খুবই সীমিত।